দেশে বেড়েই চলেছে করোনা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। সীমান্ত জেলায় নিয়ন্ত্রণের বাইরে সংক্রমণ। রাজশাহী অঞ্চলে আরও ৮ জনের মৃত্যু। যশোরে পরীক্ষার অর্ধেকেই পজিটিভ। পদ্মা সেতুতে সেপ্টেম্বরের মধ্যে বসে যাবে সব রোড স্ল্যাব। এ মাসেই শেষ হচ্ছে রেল স্ল্যাব বসানোর কাজ। ১ বছরের মধ্যে যান চলাচল শুরু করতে ভরা বর্ষায়ও কাজ চলবে পুরোদমে। মুন্সিগঞ্জে মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে পিকআপ পাশের ভবনের ছাদে পড়ে আহত ৪। গুরুতর অবস্থায় পাঠানো হলো ঢাকা মেডিকেলে। হাওর দখল নিয়ে সংঘাতে আতঙ্কের জনপদ সিলেটের বিশ্বনাথ। পরপর দুটি হত্যাকাণ্ডে উৎকণ্ঠার মানুষ। ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি সাইফুল। এবং সারা দেশে অর্ধশত মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্রের উদ্বোধন কাল। চট্টগ্রামেই 10টি। কাজ করবে ধর্মীয় গোঁড়ামি দূর করতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। দেশে বেড়েই চলেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। সীমান্ত জেলায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। রাজশাহী অঞ্চলে হু হু করে বাড়ছে শনাক্তের হার। আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন আরও ৮ জন। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ৮ জন, যাদের মধ্যে ৫ জন রাজশাহীর, ৩ জন চাঁপাইনবাবগঞ্জের। প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনেকেই অপেক্ষা করতে হচ্ছে ভর্তির জন্য। বেড সংক্রান্ত সমস্যার জন্য আমাদের এখানে এখনো ভর্তির কোনো কার্যকলাপ পাচ্ছি না আমরা। রোগী ভর্তি আছে তো অনেকগুলো, তার জন্য সিট খালি নাই। ডাক্তাররা তো মনে করেন যে রাউন্ডে ঠিক মতন থাকছে না ওভাবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 18টি আইসিইউ এবং 10টি ওয়ার্ডে রেখে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আসনের তুলনায় পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। তাতে অনেকটাই হিমশিম খাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। তবে পরিচালক বলছেন বাড়ানো হচ্ছে ওয়ার্ডের সংখ্যা। এই যে রেটটা যে হারে বাড়ছে, এটা যদি আসলে কন্ট্রোল যেভাবে হোক, এটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। আমার মনে হয় যে এখনও আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই রেট অফ ইনফেকশন যদি কমাইতে না পারি, এই রোগী আরও অনেক। গেল 24 ঘন্টায় হাসপাতালে করোনা ইউনিটে নতুন 35 জন রোগী ভর্তি হয়েছে। গেল 24 ঘন্টায় 488টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে 199 জন। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 277 জন ভর্তি রয়েছেন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁয় আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও 36 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনার সবশেষ পরিস্থিতি জানাতে শহরের মুক্তির মোড় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর রকি। ধন্যবাদ তাজনীন। গেল বুধবার রাত 12টার পর থেকে কিন্তু নওগাঁ সদর পৌরসভা এবং নিয়ামতপুরে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে। বিশেষ এই লকডাউন কিন্তু সপ্তাহ জুড়ে চলছে। আজ রাত 12টার পর থেকে এই লকডাউন নতুন করে একটি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তো গেল সপ্তাহের ব্যবধানে কিন্তু এখানে আমরা লক্ষ্য করছিলাম যে সংক্রমণের যে হার, এটা কিন্তু প্রথম 3 দিন অত্যন্ত বেশি ছিল। পরের 2 দিনে যে অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল, এতে করে স্থানীয়ভাবে এই টেস্টের মাধ্যমে সংক্রমণ 30-এর উপরে ছিল। প্রতি 32 বা 35% সংক্রমণের হার এখানে স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ধরা হয়েছে। তবে গতকালকে কিন্তু এই জেলায় 3 জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে এই করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে, এবং অন্যদিকে কিন্তু গতকাল 226 জনের উপর অ্যান্টিজেন টেস্টের ফলাফল এসেছিল। 37 জন কিন্তু আক্রান্ত হয়েছিল। তবে এই জেলায় কিন্তু 4টি সীমান্ত পয়েন্ট রয়েছে। এই সীমান্ত এলাকাগুলোতে কিন্তু এখন পর্যন্ত এই অ্যান্টিজেন টেস্ট বা বিশেষ টেস্টের মাধ্যমে যে ফলাফল আসছে, তা কিন্তু সংক্রমণের হার অধিক বলা হচ্ছে। এবং আগামী এই গত সপ্তাহ জুড়েই কিন্তু যে পরীক্ষা, এটা কিন্তু বাড়ানো হয়েছে, এবং এই অ্যান্টিজেন টেস্ট বাড়ানোর ফলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে যে সংক্রমণের যে প্রাথমিক যে ধরন, তা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এবং এই জেলায় কিন্তু 30 লাখ লোকের যে বসবাস, এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত 16,000 মানুষের কিন্তু মাত্র এই যে করোনা সংক্রমণের যে পরীক্ষা, এটা কিন্তু সম্ভব হয়েছে। তো সব মিলে কিন্তু সংক্রমণের হার সপ্তাহ জুড়ে কিন্তু 35 বা 37-এর উপর ওঠানামা করছে, এবং প্রতিনিয়ত কিন্তু এই সংক্রমণ কিন্তু বাড়ছে, স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে। এবং আরেকটি বিষয় হলো, জেলায় কিন্তু আর্টিফিশিয়াল ল্যাব না থাকার কারণে কিন্তু এই জেলা থেকে যে করোনা শনাক্তের যে সংক্রমণের যে বিষয়গুলি, এটা কিন্তু
3 দিন বা 4 দিন বা 1 সপ্তাহ অনেক সময় লেগে যাচ্ছে এই পরীক্ষার ফলাফল আসতে। এর ফলে কিন্তু সার্বিক চিত্রটা ফুটে তোলা অনেকটা দূর হয়ে দাঁড়িয়েছে বলছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। তো জেলার স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে নতুন করে একটি সিদ্ধান্ত তারা নেবে এমন কথা বলছে। আজ নতুন করে এই সিদ্ধান্তে রাত 12টার পর থেকে বাড়তি সংক্রমণের হারের লকডাউন ঘোষণা দিবে কিনা এরকম একটি বিষয় নিয়ে হয়তো পরবর্তী গণমাধ্যমের সাথে তারা কথা বলবে এমন কথা কিন্তু আমরা জানতে পারছিলাম। তবে সার্বিক চিত্র নওগাঁ জেলার যে সীমান্তবর্তী উপজেলাগুলো রয়েছে এই উপজেলাগুলোতে কিন্তু সংক্রমণের হার এখন পর্যন্ত অধিক বলা হচ্ছে এবং সংক্রমণ রোধে সামাজিক সচেতনতা এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু চেকপোস্ট বসে সাধারণ মানুষকে করোনার হাত থেকে রক্ষা করার জন্য পুলিশি তৎপরতা এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের বেশ কিছু কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। তো তাজরিন, এই ছিল নওগাঁর সার্বিক করোনা পরিস্থিতির খবর আমার কাছে। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নওগাঁর মুক্তির মোড় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। গত 24 ঘন্টায় যশোরে 288 জনের নমুনা পরীক্ষায় 143 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন 2 জন। যশোর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জুয়েল মৃধা। জুন মাসের শুরু থেকেই কিন্তু যশোরের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে। প্রতিদিনই কিন্তু করোনা শনাক্তের হার বাড়ছে। আজকে সর্বোচ্চ 49% করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন 2 জন। এই 2 জনের ভিতরে 2 জনই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। এর ভিতরে একজন ছিলেন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং আরেকজন ছিলেন আইসোলেশন ওয়ার্ডে যিনি মারা গেছেন তার নমুনা নেওয়া হয়েছে, কিন্তু তার রেজাল্টটা এখনো পর্যন্ত কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছায়নি। এখন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 72 জন, এখানে শয্যা সংখ্যা 80 জন। আজকে যে শনাক্তের হার তার ভিতরে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যশোর সদর উপজেলায় 69 জন। এ পর্যন্ত যশোরে করোনা শনাক্ত হয়েছে 7701 জন। টোটাল মারা গেছে 84 জন। ভারত থেকে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশি যে পাসপোর্ট যাত্রীরা ফিরছেন তারা এ পর্যন্ত 4860 জন এসেছেন এবং আজকের এই পরিস্থিতিতে প্রশাসন কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। ছিল আমার কাছে সর্বশেষ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সব রোডওয়ে স্ল্যাব বসে গেছে। এখন সেতুর সবশেষ খুঁটি জাজিরার 42 নম্বর থেকে মাওয়ার কাছের 13 নম্বর খুঁটি পর্যন্ত গাড়িতে আসা সম্ভব। এদিকে সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে 2900টি, আর 1312টি স্ট্রিঞ্জারের মধ্যে বসানো বাকি মাত্র 20টি। সেতুর সার্বিক অগ্রগতি 86%। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রতীক এখন পদ্মা সেতু। সবকিছু পরিকল্পনা মাফিক চললে দক্ষিণাঞ্চলের মানুষের যুগের পর যুগ ধরে যাতায়াতের চরম দুর্ভোগের অবসান ঘটবে আগামী বছরের জুনের মধ্যেই। 2 প্রান্তের সংযোগ সেতুর কাজও শেষ হয়ে গেছে। জাজিরার পুরো স্ল্যাব স্থাপন সম্পন্ন, তাই এখন চলছে রেলিংয়ের কাজ। এতে সেতুটি যান চলাচল উপযোগী হওয়ার আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে 2899টি, স্থাপন বাকি 60টি, আর 1312টি স্ট্রেঞ্জারের বসানো বাকি মাত্র 20টি। এই কাজ সম্পন্ন করতে চলছে মহা কর্মযজ্ঞ। এখন স্বপ্ন বাস্তবায়নের পথে, তাই নির্মাণ কর্মীরাও খুশি। জাজিরা প্রান্তে পুরা রোড স্ল্যাব শেষ। 24 ঘন্টা 3 সিটির কাজ চলতো, এখন বর্তমান 2 সিটির কাজ চলতেছে। রেলের স্ল্যাব প্রায় ম্যাক্সিমাম বসে গেছে। অ্যাঙ্করিং হলের কাজ চলছে, লাইটিং পোস্টের কাজ চলছে। ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার উপরে সেতুর কাজ চলবে পুরোদমে। সেতুর বাকি স্ল্যাবগুলো ইয়ার্ড থেকে সড়ক পথে মাওয়ার 1 নম্বর পিয়ার দিয়ে উঠবে। উত্তাল পদ্মার কারণে কাজের কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সেই জন্যই আমরা পিয়ার 1কে ব্যবহার করে রোডওয়ে স্ল্যাবগুলো নির্ধারিত সময়ে বসিয়ে ফেলব। 6.15 কিলোমিটার দীর্ঘ 4 লেনের পদ্মা সেতুর 2 প্রান্তে 3.14 কিলোমিটার সংযোগ সেতুর 2 লেন করে সড়কে যুক্ত হবে। 3 ভাগে 6 লেন ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে পড়ে গেছে পিকআপ। এতে গুরুতর আহত হয়েছেন 4 জন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বিস্তারিত জানিয়েছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। এই যে মুক্তারপুর সেতু, সেই সেতুটি কিন্তু
এখন এত বেশি দুর্ঘটনা প্রবণ হয়ে গেছে। একটি ওষুধ কোম্পানির পিকআপ ভ্যান সেটি কিভাবে রেলিং থেকে ভেঙে ছিটকে এসে এই যে সেতুর পাশে রেলিং একটা সিঁড়ি রয়েছে, সেখানে কিন্তু পাশে একটা হিমাগার, সেই হিমাগারের ছাদের একটা অংশ ভেঙে নিচে ঝুলে আছে। এখানে কিন্তু ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করে র্যাকার দিয়ে এটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে পারেনি, কিন্তু এটার ভেতরে কিন্তু 4 জন লোক ছিলেন চালক সহ। 4 জনের অবস্থায় গুরুতর। এটা ভেতর থেকে বের করে নিয়ে আসে 4 জনকে কিন্তু মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে তাৎক্ষণিক যে ফায়ার সার্ভিস আসা সেটা কিন্তু অনেকটা বিলম্ব লক্ষ্য করা গেছে। যে ঘটনাস্থলে খুব কাছে কিন্তু ফায়ার সার্ভিস এবং এখান থেকেই 999 এবং সরাসরি ফায়ার সার্ভিসকে খবর দিল, কিন্তু তারা যথাসময়ে এখানে পৌঁছাতে পারেনি। এবং স্থানীয় পুলিশ ফাঁড়ি রয়েছে একটি, এবং আশেপাশে পুলিশের টহল ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা থাকা সত্ত্বেও কিন্তু এই দুর্ঘটনার পরবর্তী যে পদক্ষেপ সেটি কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যায়নি বলে এখানকার স্থানীয়রা অভিযোগ করেছেন। এই মুন্সিগঞ্জের যে এই দুর্ঘটনার যে স্থানটি রয়েছে সেই স্থানটিকে ঘিরে এখন আপনারা দেখছেন যে শত শত উৎসুক মানুষ অবস্থান করছে, কিন্তু তাদের সকলের একটি দাবি যে এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় এবং এই সেতু যে ঘন ঘন দুর্ঘটনা হচ্ছে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি তারা জানিয়েছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে, ভোগান্তি কমাতে ঢাকা মেডিকেলে বসানো হচ্ছে বিভিন্ন সেবাকেন্দ্রিক বুথ। রোগীর স্বজনদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। দালালদের দৌরাত্ম্য বন্ধে থাকবে বিশেষ নজরদারি। সারা দেশে বন্ধ হয়ে গেছে শতাধিক রেল স্টেশন, ঢুকছে আরও প্রায় অর্ধশত। রেল স্টেশন বন্ধ হওয়ার কারণে একদিকে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, অন্যদিকে লোকসান গুনছে রেলওয়ে। কর্মকর্তারা বলছেন লোকবল সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে বন্ধ হচ্ছে স্টেশন। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন রেলপথমন্ত্রী। নুরুল আলম নয়নের ক্যামেরায় নাজমুস সালেহি রিপোর্ট। 10 বছর ধরে এমন নীরব দাঁড়িয়ে আছে এক সময়ের কোলাহলপূর্ণ ইজ্জতপুর রেল স্টেশন। রাজধানীর অদূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার এই স্টেশনটি চালু হয় 1966 সালে। অর্ধ শতাব্দী পর 2010 সালে বন্ধ হয়ে যায়। ব্যবসা হারিয়েছেন রেল স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠা মার্কেটের 150 দোকানি। বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। কৃষি পণ্যগুলো আমরা এখান থেকে ট্রেনের মাধ্যমে ঢাকা নিয়ে যাইতাম, এখানে ট্রেন বন্ধ হওয়াতে আমরা সেই জিনিসগুলো এখন নিয়ে যেতে পারতেছি না। গাড়ি না চলার কারণে আমাদের এলাকার আম কাঁঠাল পচে গেলে শেষ হয়ে যাচ্ছে। স্টেশনটি বন্ধ হওয়াতে কোনো ট্রেন লোকাল এখানে না থাকাতে ব্যবসায়ীরা একদম পঙ্গু হয়ে গেছে। দীর্ঘদিন পড়ে থাকার কারণে ভেঙে পড়ছে স্টেশন ভবন। নষ্ট হয়ে গেছে 2টি কক্ষে থাকা সিগন্যালিং যন্ত্রপাতি। মাটির সঙ্গে মিশে যাচ্ছে কর্মচারীদের থাকার জন্য বানানো 3টি আবাসিক ভবন। দেখভালের কেউ না থাকায় চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এখানে যে প্রয়োজনীয় মালামালগুলো ছিল, সরকারি মালামাল, খুব দরকারি যেগুলো অনেক ব্যয়বহুল মালামাল, এগুলো আসলে অনেকগুলো চুরি হয়ে গেছে। ডিজিটাল যে সিগন্যালের কোটি কোটি টাকা যন্ত্রপাতিটার মধ্যে একটু মকেজু হয়ে গেছে আর কি। এগুলা রেলওয়ের ঢাকা বিভাগেই বন্ধ স্টেশনের সংখ্যা 29টি, সারা দেশে 107টি। রেল কর্মকর্তারা বলছেন প্রয়োজনীয় যন্ত্রপাতি আর লোকবলের অভাবে বন্ধ হচ্ছে রেল স্টেশন। স্টেশন মাস্টারের সংকটের কারণে আমরা কিছু কিছু স্টেশনে যেহেতু লোক দিতে পারছি না, সে কারণে বন্ধ করা হয়েছিল। রেলপথমন্ত্রী জানালেন স্টেশনগুলো চালু করতে প্রকল্প হাতে নিয়েছেন তারা। অনেকগুলো স্টেশন যেগুলোতে আমাদের পরিত্যক্ত হয়ে গেছে, এগুলো প্রকল্প নেওয়া হয়েছে এবং ওই যে স্টেশনগুলোর জন্য স্পেশাল প্রকল্প আমরা নিচ্ছি, যেগুলো বন্ধ আছে পূর্ব এবং পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। প্রায় 3000 কিলোমিটার রেলপথে বর্তমানে চালু স্টেশনের সংখ্যা 350। গত 10 বছরে রেল উন্নয়নে খরচ করেছে 46,000 কোটি টাকা। তবুও প্রতি বছর বন্ধ হচ্ছে রেল স্টেশন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এই বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো চালু করলে কিছুটা হলেও আলোর মুখ দেখবে লোকসানী এই প্রতিষ্ঠানটি। শ্রীপুরের ইজ্জতপুর রেল স্টেশন থেকে নাজমুস সালিহি, সময় সংবাদ, গাজীপুর। কাল চট্টগ্রাম বিভাগে 10টি সহ সারা দেশে উদ্বোধন হতে যাচ্ছে 50টি মসজিদ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামী মূল্যবোধের প্রসার এবং ধর্মীয় গোঁড়ামি দূর করার লক্ষ্যে করা হয়েছে এই মসজিদগুলো। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। নান্দনিক নির্মাণ শৈলীতে বেশ আকর্ষণীয় এই মসজিদটি। 4 তলা বিশিষ্ট চট্টগ্রাম নগরীর কল্পলুক আবাসিকের এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নয়নাভিরাম কারুকাজ যে কারো নজর কাড়ে। ইসলামিক সংস্কৃতি বিকাশে সরকারের এত বড় আয়োজনে আগ্রহের কমতি নেই ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে। 1200 মানুষ একসাথে নামাজ পড়া মানে অনেক টাফ ব্যাপার। বাংলাদেশের মধ্যে এটা একটা
ইতিহাস হয়ে থাকবে। এই জায়গায় যে আমরা একটা মডেল মসজিদ পেয়েছি, সেই জন্য আমরা যে কত আনন্দিত সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 10 জুন এটিসহ বিভাগের 10টি মডেল মসজিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর উন্মুক্ত করা হবে নামাজের জন্য। 4টি মডেল মসজিদ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আমরা আশা করছি সঠিক যে ধর্মীয় শিক্ষা এবং সঠিক যে ধর্মীয় সংস্কৃতি সেটির বিকাশ ঘটবে এই মডেল মসজিদের মাধ্যমে। নগরীর কল্পলোক আবাসিক এলাকা ছাড়া সীতাকুণ্ড, সন্দ্বীপ ও লোহাগাড়া উপজেলা সহ বিভাগের 10টি মসজিদের উদ্বোধন হবে। আমাদের ধর্ম ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম, ইনশাআল্লাহ এই মসজিদের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ প্রচার করব। এই মডেল মসজিদে আছে লাইব্রেরি ও দিনে দেওয়া কার্যক্রম, রয়েছে পবিত্র কোরআন হেফজ, শিশু শিক্ষা, মহিলাদের পৃথক নামাজ কক্ষ সহ নানা ব্যবস্থা। এর মাধ্যমে একদিকে যেমন জঙ্গিবাদ নির্মূল হবে, ঠিক অপরদিকে ইসলামের অপসংস্কৃতি রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মডেল মসজিদ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেটে আতঙ্কের জনপদ বিশ্বনাথ। উপজেলার সবচেয়ে বড় হাওর চাউলধনির লিজ নিয়ে সংঘাত চূড়ান্ত পর্যায়ে রূপ নিয়েছে। 3 মাসের ব্যবধানে 2টি হত্যাকাণ্ডের পর এলাকার মানুষ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। খুনের মামলার প্রধান আসামি লন্ডন প্রবাসী সাইফুল রয়েছেন ধরা ছোঁয়ার বাইরেই। তাকে ধরতে দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইন্টারপোলেও বার্তা পাঠানো হয়েছে। চাউলধনি হাওর ঘুরে এসে ইকরামুল কবিরের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। এই কান্না সন্তান হারা এক মায়ের। অভিযোগ, স্কুল পড়ুয়া কিশোর সন্তানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার ত্রাস সাইফুল ইসলাম। উপজেলার চাউলধনি হাওরের আশপাশের জমি জোরপূর্বক দখল নিয়ে সাইফুল বাহিনীর সঙ্গে দৌলতপুর ইউনিয়নবাসীর বিরোধের শেষ নেই। সাইফুলের বন্দুকের গুলি 3 মাসে কেড়ে নেয় 2টি তাজা প্রাণ। হত্যাকাণ্ডের পর সাইফুল পালিয়ে গিয়ে ধরাছোঁয়ার বাইরে থাকলেও তার বাহিনীর হুমকিতে নিহতদের স্বজনেরা মামলা করে এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। মামলার বাদী এখন আমি খুব আতঙ্কের মাঝে আছি যে আমার কোন সময় আক্রমণ করবো, আমার ভাই বাতি যাও, এরা খুব আতঙ্ক আছে। এরা আমার বাড়ি পর্যন্ত তারা টল দিছে আমারে মারার দায়। আমি কোনো জাতর সেফ পাইছি না, থানায়ও পাইছি না। হত্যা মামলার প্রধান আসামি সাইফুলকে ধরার জন্য দেশের সীমান্ত ও বিমানবন্দরে কড়া নজরদারির পাশাপাশি ইন্টারপোলে বার্তা পাঠিয়েছে পুলিশ। আর যে অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে সেটির লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে বলেছেন পুলিশ সুপার। তার অস্ত্র থেকেই গুলি করা হয়েছে, তা আমরা সেজন্য জেলা প্রশাসক মহোদয়কে তার লাইসেন্স বাতিল করার জন্য আমরা লিখেছি। সাথে সাথে আমরা এটুকু খবর পাচ্ছিলাম যে সে চোরাই পথেও অন্য যে কোনো দেশে চলে যেতে পারে। তা আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এআইজি এনসিবির মাধ্যমে আমরা এটা ইন্টারপোল মেসেজ দিয়ে দিয়েছি। বিশ্বনাথ উপজেলার 10 ঘর মৎস্যজীবী সমবায় সমিতির নামে চাউলধনি হাওর সরকারের কাছ থেকে লিজ নেওয়া হয়। পরে তা অবৈধভাবে সাবলিজ নেয় লন্ডন প্রবাসী সাইফুল। এ হাওরের উপর নির্ভরশীল 24 গ্রামের মানুষ এখন সাইফুল বাহিনীর কাছে জিম্মি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। অতি ভারী বর্ষণেও 3 ঘন্টার মধ্যে রাজধানীর জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনায় কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর যাত্রাবাড়িতে শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় সিটি কর্পোরেশনের স্বল্প মেয়াদী পরিকল্পনার সুফল জনগণ পাচ্ছে বলেও দাবি করেন মেয়র। মধ্যমেয়াদী কিছু কার্যক্রম নিয়েছি, সেটা হলো যে যেখানে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন, নর্দমাগুলোকে সম্প্রসারণ করা প্রয়োজন, আধারের জায়গাটা সম্প্রসারিত করার প্রয়োজন, সেই সব জায়গাগুলো অবকাঠামো উন্নয়ন, এবং আমরা এরই মাঝে আমাদের দরপত্র সম্পন্ন করেছি। এর পরবর্তীতে যেটা হবে সেটা হলো দীর্ঘমেয়াদী। আমরা মহাপরিকল্পনা প্রণয়ন করছি। তো অতি ভারী বৃষ্টি হয় তাহলে 3 ঘন্টা, যদি ভারী বৃষ্টি হয় তাহলে 2 ঘন্টা, আর যদি মাঝারি ভারী বৃষ্টি হয় ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টার মধ্যেই আমাদের সকল জনবল নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে আমরা ইনশাআল্লাহ ঢাকাবাসীকে 1 ঘন্টার মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বছরের পর বছর ধরে চলা অব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য এবার নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। প্রথমবারের মতো স্থাপন করা হচ্ছে 3য় লিঙ্গের জন্য আলাদা জরুরি বিভাগ। দালালের খপ্পর থেকে মুক্তি পেতে বসানো হচ্ছে বিভিন্ন সেবাকেন্দ্রিক বুথ। বেলায়েত হোসাইনের রিপোর্ট।
প্রিয় স্বজনের চিকিৎসা চলছে হাসপাতালের ভেতরে, আর বাইরে অপেক্ষার নামে অবর্ণনীয় দুর্দশা পরিবারের সদস্যদের। বছরের পর বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এভাবেই চলছে স্বজনদের ভোগান্তি। বাচ্চা নিয়ে আসলে আমরা একটু বসতে পারলে ভালো হয়, কিন্তু বসার জায়গার ব্যবস্থা নাই। রোগীর সুবিধাই নাই, আর আমাদের সুবিধা দিয়ে আপনি কি করবেন? পুরাটা ওয়ার্ডে তেলা পোকাটা পুরা ভরা, টয়লেট কোনো পরিষ্কার নাই, টয়লেটের ভিতরে ময়লা। শুধু তাই নয়, প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চিকিৎসা নিতে আসা শত শত রোগীর স্বজনদের টেস্ট নিয়েও পড়তে হয় বিড়ম্বনায়। দালাল তো আছেই, সেই সাথে নানা হয়রানি। এখান থেকে অনেক দালাল চক্র লোক আছে যারা আমার এই ভাইকে নিতে অন্তত প্রত্যেক দিন পার ডে অন্তত 400, 500, 600 টাকা পর্যন্ত আমাকে বিয়ার করতে হয়েছে। এই দালাল ওইখান দিয়ে টানবো, এই দালাল ওইখান দিয়ে টানবো। স্যাম্পল কালেকশনের জায়গাগুলো এক এক জায়গা, যারা রুট লেভেল থেকে আসে তাদেরকে এগুলো খুঁজে পেতে কষ্ট হয়। এসব অভিযোগকে আমলে নিয়েই হাসপাতালের ভেতরে এবং বাইরের পরিবেশে আমূল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য বসানো হচ্ছে ব্রেস্ট ফিডিং সেন্টার। অপেক্ষমান প্রতিবন্ধী রোগী কিংবা স্বজনদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। ইমিডিয়েট তার যে দরকারগুলো সেগুলো আমরা এখন কাজ করার চেষ্টা করছি। সে কোথায় বসবে, তার সাথে লাগেজ থেকে লোকজন থাকে, তার হয়তো টয়লেটের দরকার হয়, তাদের হয়তো একটা ব্রেকফাস্টের দরকার হয়, সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। টেস্ট বিড়ম্বনা কমাতে দেয়ালে বসানো হচ্ছে বিরাট ডিজিটাল নির্দেশক। দালালের খপ্পর থেকে জনহয়রানি রোধে হাসপাতাল এলাকার চারপাশে স্থাপন করা হবে বিভিন্ন ব্যাংকের বুথ। প্রতারণার ব্যাপার আপনারা শুনেন, আমি অস্বীকার করবো না, সমস্যাগুলো আছে। প্রতারকদের থেকে বাঁচাতে আমরা একটা ডিজিটাল ডিসপ্লে টোটালি আনতে চাচ্ছি। মানুষ এসেই ঢুকলেই যেখানে যেন ওই বোর্ডটা দেখতে পায়, দেখলে সে তার কাঙ্ক্ষিত কোথায় সে যেতে চায় সেটা সে বুঝে যাবে। অনেক বুথ করতে চাচ্ছে, এখানে ব্যাংকের বুথ, নগদের বুথ, এই জায়গায় টাকা আর অন্য কোনো টাকা এক্সট্রা টাকা খরচ করার প্রয়োজন হবে না। দেশের সবচেয়ে বড় এই চিকিৎসা সেবা কেন্দ্রে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য প্রথমবারের মতো স্থাপন করা হচ্ছে আলাদা জরুরি বিভাগ। থার্ড জেন্ডার যখন চিকিৎসা নিতে যায় কোনো হাসপাতাল বা কোনো জায়গায়, তখন কিন্তু তারা সাধারণ মানুষের সাথে কিউতে থাকে এবং সেটা কিন্তু তাদের জন্য কিছুটা এমব্রেসিং। এই পরিস্থিতিটা অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু এখানে একটা থার্ড জেন্ডার বুথ আমরা করছি। পরিচালক জানান, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী এই 3 ধাপে এসব প্রকল্পের কাজ সম্পন্ন হবে। আরো সুন্দরভাবে ব্যবস্থাপনা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। করোনায় দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় বাড়ি বাড়ি গিয়ে পড়াচ্ছেন শিক্ষকরা। গাজীপুরে গুচ্ছ পাঠদান পদ্ধতিতে হচ্ছে এই পড়াশোনা। এমন উদ্যোগ শিক্ষার্থীদের অনেকটা ক্ষতি পুষিয়ে একঘেয়েমি দূর করবে বলে মনে করেন অভিভাবকরা। আর শিক্ষকরা বলছেন, ঝরে পড়া বন্ধে কাজ করবে পাঠ্যাভ্যাস। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। যেন আর বদ্ধ ঘরে থাকতে মন চায় না ক্ষুদে শিক্ষার্থীদের, তাই হাঁপিয়ে ওঠা দুঃসময় কাটাতে চলছে গুচ্ছ পাঠদান। বাড়ির উঠান কিংবা গাছতলায় গোল হয়ে বসে পড়াশোনায় মগ্ন গাজীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কয়েকটি ভাগে ভাগ করে স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে 5 দিন চলে এই কার্যক্রম। বাসায় থাকতে থাকতে শিশুদের স্কুল ও বইয়ের সঙ্গে বেড়েছে দূরত্ব। দিন দিন মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে স্মার্টফোন, গেমস ও ইউটিউবে। শিক্ষকদের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন অভিভাবকরা। এরকম পড়া নিয়ে আমাদের বাচ্চা একটু নিয়ে পড়া করতেছে, আরো ভালো হইতো মনে করেন স্কুলটা খুলে দিলে। এখন বন্ধ দেখে করোনার কারণে মন দিয়ে লেখাপড়া করতে চায় না। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে গুচ্ছ পাঠদানের মাধ্যমে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 25টা কেন্দ্রে 5 জন শিক্ষক সপ্তাহে 5 দিন তারা নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সকল পাঠদানের চেয়ে এই গুচ্ছদান পদ্ধতিতে পাঠদান ফলপ্রসূ বেশি হচ্ছে, এতে ছাত্ররা জোরে পড়বে না। যেসব শিক্ষার্থীদের স্মার্টফোন নেই তাদের বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কশিট বিতরণ সহ অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা চলছে বলে জানান শিক্ষা কর্মকর্তা। যেসব শিক্ষার্থীর স্মার্ট ডিভাইস রয়েছে সেসব শিক্ষার্থীর সাথে তারা অনলাইন পাঠ পরিচালনা করছেন এবং যাদের স্মার্ট ডিভাইস নেই ওয়ার্কশিট বিতরণ করার মাধ্যমে তাদের পাঠের পাশাপাশি মূল্যায়নের কাজটিও করছেন। জেলায় 781টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলে এই কার্যক্রম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে বেড়েই চলেছে করোনা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। সীমান্ত জেলায় নিয়ন্ত্রণের বাইরে সংক্রমণ। রাজশাহী ও খুলনা বিভাগে 18 জনের মৃত্যু। যশোরে পরীক্ষার অর্ধেকেই পজিটিভ। পদ্মা সেতুতে সেপ্টেম্বরের মধ্যে বসে যাবে সব রোড স্ল্যাব। এ মাসেই শেষ হচ্ছে রেল স্ল্যাব বসানোর কাজ।
1 বছরের মধ্যে যান চলাচল শুরু করতে ভরা বর্ষায়ও কাজ চলবে পুরোদমে। এবং মুন্সিগঞ্জে মুক্তারপুর সেতু রেলিং ভেঙে পিকআপ পাশের ভবনের ছাদে পড়ে আহত 4। গুরুতর অবস্থায় পাঠানো হলো ঢাকা মেডিকেলে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।